একটা বহু পুরনো প্রবাদ বাক্য রয়েছে যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, অর্থাৎ ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। বিশ্বের বেশিরভাগ গুরুত্বপূর্ণ ঘটনাগুলি বিশ্লেষণ করে দেখলে দেখা যাবে তার মধ্যে বেশিরভাগের সাথেই অতীতে ঘটে যাওয়া কোনো না কোনো ঘটনার অবিকল মিল রয়েছে। একই ধরনের পরিস্থিতিতে একই ধরনের কার্যকারণ ঘটতে দেখা যায়। সঠিকভাবে বলতে গেলে ইতিহাসে সবসময় এক্সাক্ট রিপিটেশন না ঘটলেও একই ধরনের প্যাটার্ন বা সিমিলারিটিজ প্রায়শই দেখতে পাওয়া যায়। যেমন ধরুন, বহু পুরনো একটা ঘটনার কথা বলি। আজ থেকে প্রায় 2500 বছর আগেকার একটা ঘটনা। সে সময় এথেন্স বলে একটা শহর ছিল, সিটি স্টেট, যার নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। এথেন্সকে সাধারণভাবে গণতন্ত্রের জন্মস্থান তথা বার্থ প্লেস অফ ডেমোক্রেসি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এবার কোট আনকোট সেই গণতান্ত্রিক এথেন্স আরেকটি সম্পদশালী নগর রাষ্ট্র সিরাকিউজের ওপর আক্রমণ করে বসে। এর পেছনে দুটি উদ্দেশ্য ছিল। প্রথমত, পুরো সিসিলি অঞ্চলে যেখানে সিরাকিউজ অবস্থিত ছিল সেই অঞ্চলের ওপর কর্তৃত্ব স্থাপন করা এবং সেই সাথে সিরাকিউজের প্রধান রিসোর্স অর্থাৎ সম্পদ যেটি ছিল গম, সেই গমের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করা। আর দ্বিতীয়ত, সিরাকিউজকে পরাজিত করে দখল করার মাধ্যমে এথেন্স তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্পার্টার শক্তি খর্ব করতে চাইছিল, কারণ সিরাকিউজ ছিল স্পার্টার অন্যতম সহযোগী। তাই সহযোগীকে শেষ করে প্রতিদ্বন্দ্বীর ডানা ছাঁটার ব্যবস্থা করেছিল এথেন্স। এ তো গেল 2500 বছর আগেকার ঘটনা। কিন্তু আজ আমরা এর উল্লেখ কেন করছি? কারণ বর্তমানে অতীতের সেই ঘটনার অবিকল পুনরাবৃত্তি ঘটেছে। গত 2রা এবং 3রা জানুয়ারির মধ্যবর্তী রাতে আমেরিকা আক্রমণ চালিয়েছে ভেনেজুয়েলার ওপর। সেই আমেরিকা যাকে অনেকেই ডেমোক্রেসি তথা গণতন্ত্রের পীঠস্থান বলে মনে করেন, আর তার বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, যিনি সারা বিশ্বে শান্তি স্থাপনের মহৎ দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন বলে প্রচার করেন, সেই ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন গণতান্ত্রিক আমেরিকার সামরিক বাহিনী রাতের অন্ধকারে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভেনেজুয়েলার ওপর আক্রমণ করে সেখানকার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে সস্ত্রীক অপহরণ করে নিয়েছে। এবার অতীতের সেই ঘটনার মতোই এর পেছনেও অন্যতম দুটি কারণ রয়েছে। সিরাকিউজের কাছে ছিল গম, আর ভেনেজুয়েলার কাছে রয়েছে খনিজ তেল। বিশ্বের সবচেয়ে বড় খনিজ তেলের ভান্ডার রয়েছে ভেনেজুয়েলার মাটির তলায়, যার ওপর বহু আগে থেকেই আমেরিকার নজর ছিল। আর এ ব্যাপারটা ট্রাম্পের কথা থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে। আর দ্বিতীয় বড় উদ্দেশ্যটি হচ্ছে, এর মাধ্যমে আমেরিকা তার বিরুদ্ধ গোষ্ঠী যেমন চীন, রাশিয়া, ইরান, এদের শক্তি কমানোর চেষ্টা করছে। এদের মধ্যে আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বর্তমানে চীন, তা সে অর্থনৈতিক এবং প্রযুক্তিগত দিক থেকে হোক বা ইডিওলজি তথা বিচারধারার দিক থেকে হোক, অথবা জিওপলিটিক্স তথা বিশ্ব রাজনীতির দিক থেকে হোক, চীন আমেরিকাকে সমানে সমানে টক্কর দিচ্ছে। আর ভেনেজুয়েলার তেলের সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে চীন। তাই ভেনেজুয়েলাকে নিজের নিয়ন্ত্রণে আনার মাধ্যমে আমেরিকা তার প্রতিদ্বন্দ্বীকে বার্তা দিতে চায়। সেই সাথে এর মাধ্যমে ল্যাটিন আমেরিকা সহ পুরো ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারের ওপর কর্তৃত্ব স্থাপন করার কাজ শুরু করতে চায় আমেরিকা, যাতে অ্যান্টি আমেরিকা চিন্তাধারাকে কোণঠাসা করে সর্বত্র দক্ষিণ পন্থার অগ্রগতি ঘটানো যায়। এখন প্রশ্ন হচ্ছে, এবার আমেরিকা কি করতে চলেছে? তারা কি ভেনেজুয়েলাতে এমন একটি সরকার বসাতে চলেছে যে সরকার তাদের কথা মতো চলবে, নাকি তারা নিজেরাই এবার ভেনেজুয়েলা চালাবে? অর্থাৎ আমেরিকা এবং আমেরিকার সেনা কি এবার সরাসরি ভেনেজুয়েলা শাসন করবে? তবে এর থেকেও বড় প্রশ্ন হচ্ছে, ভেনেজুয়েলার পর এবার কার পালা? কারণ ল্যাটিন আমেরিকা সহ পুরো ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারের ওপর কর্তৃত্ব স্থাপন করতে চাইলে শুধু ভেনেজুয়েলাকে বশে আনলে হবে না। তার জন্য আমেরিকাকে বাকি বিরোধী দেশগুলিকেও নিজের নিয়ন্ত্রণে আনতে হবে। সেই উদ্দেশ্যে সত্যিই কি এবার সেই সব দেশগুলিতেও আক্রমণের মাধ্যমে রেজিম চেঞ্জ করবে তারা? আমেরিকার সেই শতাব্দী প্রাচীন মনরো ডক্ট্রিনই বাকি, যার উল্লেখ করে ট্রাম্প না শুধু একটি সার্বভৌম রাষ্ট্র ভেনেজুয়েলার উপর আক্রমণ এবং তার সর্বোচ্চ নেতৃত্বকে অপহরণ করার কাজকে জাস্টিফাই করছেন, বরং আরো এক পা এগিয়ে গিয়ে তিনি হুমকির সুরে বলছেন, পুরো পশ্চিম গোলার্ধে মার্কিন আধিপত্যকে আর কেউ কখনো চ্যালেঞ্জ করার সাহস করবে না।
সেই সাথে মাদুরোর বিরুদ্ধে আমেরিকা যে নার্কো টেরোরিজম ও ড্রাগ পাচারের অভিযোগ তুলছে তার মধ্যে কতটা সত্যতা রয়েছে, এ সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে। নমস্কার, আমি অন্তরা আর আপনারা দেখছেন ইনসাইট। গত 2রা এবং 3রা জানুয়ারির মধ্যবর্তী রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের ওপর আচমকা আক্রমণ চালিয়ে আমেরিকার সামরিক বাহিনী যেভাবে সেখানকার সিটিং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিয়ে গেছে, তার পরিপ্রেক্ষিতে কি ঘটেছে এবং কি ঘটতে পারে সে প্রসঙ্গে আসার পূর্বে আপনাদেরকে এর আগে কি ঘটেছে সে নিয়ে সংক্ষেপে খানিকটা জানিয়ে রাখি। যদিও ভেনেজুয়েলার ওপর এই আক্রমণ অপ্রত্যাশিতভাবে ঘটেছে, কিন্তু বিগত বেশ কিছু সময় ধরে এর পটভূমি নির্মিত হচ্ছিল। দীর্ঘ সময় ধরে নানাভাবে আমেরিকা ভেনেজুয়েলার ওপর চাপ সৃষ্টি করে আসছিল। 2020 সালে ট্রাম্পের প্রথম কার্যকালে আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্ট মাদুরোকে নার্কো টেরোরিজম এবং কোকেন পাচারের অভিযোগে ইন্ডিক্ট করে। মাদুরো সহ ভেনেজুয়েলার আরও 14 জন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে আনা এই অভিযোগপত্র প্রথমবার দাখিল হয় 2020 সালের 26শে মার্চ। এটি ছিল একজন বিদেশি রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে নার্কো টেরোরিজম সংক্রান্ত প্রথম অভিযোগ। মাদুরোকে ধরিয়ে দিতে পারলে $15 মিলিয়ন পুরস্কারও ঘোষণা করা হয়। পরে জো বাইডেনের কার্যকালের শেষের দিকে সেই পুরস্কারের অর্থ বেড়ে হয় $25 মিলিয়ন। আর ট্রাম্পের দ্বিতীয়বারের কার্যকালে পুরস্কারের অর্থ বাড়িয়ে $50 মিলিয়ন করে দেওয়া হয়, ভারতীয় মুদ্রায় যার অর্থমূল্য 450 কোটি টাকা। কিন্তু মাদুরোর বিরুদ্ধে অভিযোগ কি ছিল? আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্টের ইনডাইটমেন্ট অনুসারে তার বিরুদ্ধে 4 কাউন্টের অভিযোগ রয়েছে। প্রথম হচ্ছে নার্কো টেরোরিজম কনস্পিরেসি। বলা হচ্ছে মাদুরো এবং তার সহযোগীরা কলম্বিয়ার একটি রিভলিউশনারি আর্মড গ্রুপ এফএআরসির সাথে মিলে কোকেন পাচারের কাজ করেছেন, যার ফলে এফএআরসি, যাকে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট 2021 সালে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে চিহ্নিত করেছে, সেই অর্গানাইজেশন আর্থিকভাবে লাভবান হয়েছে। এটা হচ্ছে আমেরিকার প্রথম অভিযোগ। মাদুরোর বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ হচ্ছে ভেনেজুয়েলার সরকারি তন্ত্র যেমন বিমানবন্দর বা সেনাবাহিনী ব্যবহার করে আমেরিকাতে হাজার টন কোকেন পাঠানোর ষড়যন্ত্র করা। আর তৃতীয় এবং চতুর্থ অভিযোগ হচ্ছে মেশিন গান ও রকেট লঞ্চারের মতো ধ্বংসাত্মক অস্ত্র রাখা এবং ওইসব অস্ত্র রাখার ষড়যন্ত্র করা। এবার একটা স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধান যদি তার নিজের দেশে মেশিন গান ও রকেট লঞ্চারের মতো অস্ত্রশস্ত্র রেখেও থাকে, আমেরিকা এর জন্য কিভাবে মামলা চালাতে পারে বা শাস্তি দিতে পারে? যাই হোক, এগুলি হচ্ছে মাদুরোর বিরুদ্ধে অভিযোগ। এরপর 2025 সালের ডিসেম্বরে, ক্রিসমাসের আগে, জাস্টিস ডিপার্টমেন্ট গোপনে ওই অভিযোগপত্রের একটি সুপারসিডিং ইনডাইটমেন্ট অর্থাৎ আপডেটেড অভিযোগপত্র দাখিল করে, যা 2026 সালের 3রা জানুয়ারি মাদুরোর অপহরণের পর প্রকাশ্যে আনা হয়। এতে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং ছেলে নিকোলাস গুয়েরাকে নতুন করে যুক্ত করা হয়। বলা হয় মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস ঘুষ নিয়ে মাদক পাচারকারীদের সাথে সরকারি কর্মকর্তাদের মিটিং এর ব্যবস্থা করেছেন। এবার আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্টের করা ওই অভিযোগপত্রের হাস্যকর দিকগুলি দেখুন। সেখানে বলা হচ্ছে নিকোলাস মাদুরো এবং তার সহযোগীদের মাদক পাচার ও নার্কো টেরোরিজমের ষড়যন্ত্র 1999 সাল থেকে শুরু হয়েছে। কেন 1999 সাল? কারণ 1999 সাল থেকে ভেনেজুয়েলাতে হুগো স্যাভেজের নেতৃত্বে সোশ্যালিস্ট সরকার ক্ষমতায় আসে। আর স্যাভেজের শিষ্য এবং উত্তরসূরি নিকোলাস মাদুরো তখনই প্রথমবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে নির্বাচিত হন। আমেরিকার অভিযোগ অনুসারে এই সময় থেকেই ভেনেজুয়েলা কোকেন পাচারের ট্রানজিট পয়েন্ট হয়ে ওঠে, যা সঞ্চালিত হয় কার্টেল ডে লস সোলেস নামক একটি ড্রাগ কার্টেলের মাধ্যমে। আমেরিকা বলছে এই কার্টেল ডে লস সোলেস অর্থাৎ কার্টেল অব দ্য সানস হচ্ছে ভেনেজুয়েলার সামরিক ও রাজনৈতিক এলিটদের পরিচালিত মাদক নেটওয়ার্ক, যার সর্বোচ্চ নেতৃত্বে ছিলেন নাকি খোদ ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরো।
তবে আপনারা শুনলে আশ্চর্য হবেন যে কার্টেল অফ দ্য সানস নামক এই গ্রুপটির কোনো বাস্তব অস্তিত্বই নেই। অধিকাংশ বিশেষজ্ঞ এবং নিরপেক্ষ আন্তর্জাতিক সংবাদ সংস্থার মতে এ ধরনের কোনো ফর্মাল বা সংগঠিত ড্রাগ কার্টেল বাস্তবে রয়েছে বলে কোনো তথ্য বা প্রমাণ কারো কাছে নেই, এমনকি আমেরিকার কাছেও নেই। এই ড্রাগ নেটওয়ার্ক আসলে সাদ্দাম হোসেনের হাতে থাকা ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন বা WMDর মতোই আমেরিকার প্রোপাগান্ডামূলক প্রচার মাত্র। আসলে এটি একটি স্ল্যাং টার্ম যা 1990-এর দশকে ভেনেজুয়েলার মিডিয়া তৈরি করেছিল। যেহেতু ভেনেজুয়েলার সামরিক বাহিনীর উচ্চপদস্থ অফিসারদের বা জেনারেলদের ইউনিফর্মে সূর্য চিহ্ন থাকে, তাই সে অনুসারে এই কার্টেল অফ দ্য সানস টার্মটি কয়েন করা হয়েছিল। আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্ট সেই টার্মটিকে নিয়ে 2020 থেকে 2025 সাল পর্যন্ত এটিকে একটি ফর্মাল কার্টেল বলে প্রচার করে, মাডুরোকে যার লিডার বলে দাবি করা হয়। এমনকি 2025 সালে তো একে টেররিস্ট অর্গানাইজেশন পর্যন্ত ঘোষণা করে দেওয়া হয়। ভাবুন, একটি কাল্পনিক অর্গানাইজেশনকে আমেরিকার পক্ষ থেকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ডেজিগনেট করা হচ্ছে। কিন্তু এখন মাডুরোর অপহরণের পর নতুন করে দায়ের করা 2026-এর জানুয়ারির রিভাইজড ইন্ডাইটমেন্টে আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্ট কার্টেল অফ দ্য সানসের অস্তিত্ব থাকার দাবি থেকে নিজেরাই সরে এসেছে। তারা এই টার্মটিকে আর ব্যবহারই করছে না। অর্থাৎ মোদ্দা কথা হলো, কার্টেল ডে লস সোলেস তথা কার্টেল অফ দ্য সানস নামে কোনো প্রকৃত সংগঠিত ক্রিমিনাল গ্রুপ নেই। এটি আসলে একটি মিথ বা প্রোপাগান্ডা টুল যা আমেরিকা রাজনৈতিক চাপের জন্য ব্যবহার করে এসেছে। 2025-এর সেপ্টেম্বর থেকে আমেরিকা ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার বেশ কিছু বোটের ওপর মিসাইল হামলা শুরু করে। আমেরিকার পক্ষ থেকে দাবি করা হয় যে এগুলি ড্রাগ বহনকারী নৌকো। এর মাধ্যমে আমেরিকার মাটিতে ড্রাগ সরবরাহ করা হচ্ছে, যদিও ভেনেজুয়েলা বলে যে এগুলি সাধারণ মাছ ধরার নৌকো, যেগুলোতে করে ভেনেজুয়েলার সাধারণ নিরপরাধ জেলেরা মাছ ধরছিল। প্রায় 35টি এ ধরনের হামলায় কমপক্ষে 110 থেকে 115 জন মানুষের মৃত্যু ঘটে। এটি ছিল চাপ সৃষ্টির উদ্দেশ্যে প্রথম সামরিক পদক্ষেপ। এরপর 2025-এর নভেম্বরে ট্রাম্প ফোনের মাধ্যমে সরাসরি মাডুরোর সাথে কথা বলেন এবং তাকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার আলটিমেটাম দিয়ে দেন। ট্রাম্প তাকে তুরস্কে নির্বাসনের প্রস্তাব পর্যন্ত দেন। স্বাভাবিকভাবেই এ ধরনের অপমানজনক প্রস্তাবে মাদুরো রাজি হননি। তিনি ট্রাম্পের যাবতীয় হুমকির সামনে অবিচল থাকেন। তখন আমেরিকা ভেনেজুয়েলার তেল ট্যাঙ্কারগুলি বাজেয়াপ্ত করতে শুরু করে। সেই সাথে ক্যারিবিয়ানে বিশাল নৌবহর মোতায়েন করা হয়। 1 জানুয়ারি ইংরেজি নববর্ষের দিনে মাডুরো টেলিভিশনে বলেন যে তিনি আমেরিকার সাথে ড্রাগ ট্রাফিকিং নিয়ে আলোচনা করতে প্রস্তুত, কিন্তু ট্রাম্পের হুমকি মেনে তিনি পদত্যাগও করবেন না আর দেশ ছেড়েও যাবেন না। অবশ্য এর কয়েক ঘন্টা পরেই 2 জানুয়ারি গভীর রাত থেকে শুরু হয় অপারেশন অ্যাবসলিউট রিজলভ। এই অপারেশনে কিভাবে আমেরিকার ডেল্টা ফোর্স 150 থেকে 200টি এয়ারক্রাফট ব্যবহার করে রাজধানী কারাকাসের সিকিউর কম্পাউন্ড থেকে রাষ্ট্রপতি মাডুরো এবং তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে আসে, সে বিবরণ এতদিনে আপনারা নিশ্চয়ই শুনে ফেলেছেন। সে কথা আর এই পর্বে আমরা বলছি না। তবে এটা অবশ্যই বলতে হবে যে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এখন বলা হচ্ছে যে ভেনেজুয়েলার ওপর হামলা চালিয়ে মাডুরোকে তুলে নিয়ে আসার কাজটি তারা সেখানে রেজিম চেঞ্জের জন্য করেনি। এটা নার্কো টেরোরিজমের বিরুদ্ধে তাদের সেলফ ডিফেন্স। কিন্তু নিউ ইয়র্ক টাইমস, CNN, ওয়াশিংটন পোস্টের মতো মার্কিন সংবাদ সংস্থাগুলির রিপোর্ট অনুযায়ী ট্রাম্পের নির্দেশে CIA 2025-এর আগস্টেই তাদের একটি ছোট গোপন টিম ভেনেজুয়েলাতে ইনস্টল করেছিল, যাতে মাডুরোর লোকেশন এবং মুভমেন্ট ট্র্যাক করা যায়। মার্কিন বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল ড্যান কেইন সাংবাদিকদের সামনে বিবৃতি দেওয়ার সময় নিজেই বলেছেন যে মাডুরো কখন কোথায় থাকেন, কখন কি খাচ্ছেন, কি পড়ছেন, এমনকি তার পোষ্য কি কি রয়েছে সে সমস্ত তথ্য তাদের কাছে পৌঁছে যেত। অর্থাৎ ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই মাডুরোকে ক্ষমতা থেকে উৎখাত করার যাবতীয় প্ল্যানিং শুরু হয়ে গিয়েছিল। এরপর ট্রাম্পের সম্মতিক্রমে মাদুরোকে অপহরণের অপারেশন চালানো হয়। সস্ত্রীক মাদুরোকে নিউ ইয়র্কের ব্রুকলিনে অবস্থিত কুখ্যাত ফেডারেল জেল মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।
5ই জানুয়ারি তারিখে নিউ ইয়র্কের ম্যানহাটন ফেডারেল আদালতে তাদের দুজনকে হাজির করা হয়েছিল, যেখানে দুজনেই নট গিলটি প্লি অর্থাৎ নিজেদেরকে নির্দোষ বলে দাবি করেছেন। মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে 17ই মার্চ তারিখে। এবার দেখুন, মাডুরোর বিরুদ্ধে আমেরিকার প্রধান অভিযোগ যে তিনি আমেরিকার বিরুদ্ধে নার্কো টেরোরিজম চালাচ্ছেন। ট্রাম্প প্রশাসন দাবি করছে যে আমেরিকাতে ড্রাগ ওভারডোজের কারণে যে মৃত্যুর ঘটনাগুলি ঘটছে তার পেছনে প্রধান ভূমিকা রয়েছে ভেনেজুয়েলার সরকারি সিস্টেমের দ্বারা পরিচালিত ড্রাগ নেটওয়ার্কের, যার লিডার ছিলেন মাডুরো এবং তার স্ত্রী। কিন্তু একটু আগেই আপনাদের বলেছি কিভাবে আমেরিকা তথাকথিত কার্টেল ডে লস সোলেস বা সানস কার্টেলের নামে প্রোপাগান্ডামূলক মিথ্যে প্রচার চালিয়েছিল, যা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত ইনভেস্টিগেটিভ রিপোর্টে মিথ্যে বলে প্রতিপন্ন হয়েছে। অবশ্য এই কল্পনাপ্রসূত ড্রাগ কার্টেলের ব্যাপারটা যদি ছেড়েও দেওয়া যায়, তাহলেও মাডুরোর বিরুদ্ধে আমেরিকার অভিযোগের অসারতা স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। যেমন দেখুন, 2025 সালের 15 ডিসেম্বর তারিখে হোয়াইট হাউস থেকে ট্রাম্প একটি এক্সিকিউটিভ অর্ডার পাশ করেন, যেখানে বলা হয় ড্রাগ ওভারডোজের কারণে আমেরিকাতে বছরে লক্ষাধিক মানুষের মৃত্যু ঘটছে, আর এর পেছনে রয়েছে একটি সিনথেটিক মাদক দ্রব্য ফেন্টানিল। এই ড্রাগ আমেরিকার ক্ষেত্রে এতটাই ক্ষতিকারক যে ট্রাম্প ফেন্টানিলকে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন হিসেবে ঘোষণা করেছেন। কিন্তু মজার ব্যাপার হলো, ফেন্টানিল উৎপাদন বা এর চোরাচালান এ কোনোটার সাথেই ভেনেজুয়েলার দূর দূরান্ত পর্যন্ত কোনো সংযোগ নেই। আর এ কথা খোদ আমেরিকার বিভিন্ন সরকারি রিপোর্ট বলছে। সেখানকার ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি ডিই এর প্রকাশিত ন্যাশনাল ড্রাগ থ্রেট অ্যাসেসমেন্ট এবং স্টেট ডিপার্টমেন্টের ইন্টারন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল স্ট্র্যাটেজি রিপোর্ট স্পষ্টভাবে বলছে ভেনেজুয়েলা নয়, মেক্সিকো হলো আমেরিকাতে অবৈধ ফেন্টানিলের একমাত্র উল্লেখযোগ্য উৎস। ভেনেজুয়েলাকে ফেন্টানিলের উৎপাদন বা ট্রাফিকিং এর সঙ্গে একেবারেই যুক্ত করা হয়নি। একই কথা বলছে রাষ্ট্রসংঘের ড্রাগস অ্যান্ড ক্রাইম অফিস ইউএনওডিসি। তাদের রিপোর্ট অনুসারে অবৈধ ফেন্টানিলের উৎপাদন শুধুমাত্র মেক্সিকোতে ঘটে, যেখানে চীন থেকে আসা প্রিকারসর কেমিক্যাল ব্যবহার করে বিভিন্ন মেক্সিকান কার্টেল এটি তৈরি করে। অর্থাৎ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে ট্রাম্প প্রশাসন যে ভেনেজুয়েলাকে অবৈধ ড্রাগ ট্রাফিকিং এর প্রধান উৎস এবং রাষ্ট্রপতি মাডুরোকে তার মূল চক্রী হিসেবে দেখানোর চেষ্টা করছে, তার সাথে ফেন্টানিল, যেটি আমেরিকাতে ড্রাগ ওভারডোজ হয়ে মৃত্যুর প্রধান কারণ, তার কোনো সংযোগ নেই। আবার দেখুন, আমেরিকার পক্ষ থেকে ভেনেজুয়েলার বিরুদ্ধে কোকেন চোরাচালানেরও অভিযোগ করা হচ্ছে। 2025 সালের সেপ্টেম্বরে ট্রাম্প ভেনেজুয়েলাকে মেজর ড্রাগ ট্রানজিট কান্ট্রির আখ্যা দিয়েছেন এবং একে বেআইনি মাদকদ্রব্য উৎপাদনের প্রধান দেশগুলির তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। তার বক্তব্য অনুযায়ী ভেনেজুয়েলা আন্তর্জাতিক কাউন্টার নার্কোটিক্স চুক্তি মেনে চলতে ব্যর্থ হয়েছে। রাষ্ট্রপতি নিকোলাস মাডুরোকে বিশ্বের অন্যতম প্রধান ড্রাগ ট্রাফিকার বলে বর্ণনা করা হয়েছে এবং তার সরকারকে ওয়ান অফ দ্য লার্জেস্ট কোকেন ট্রাফিকিং নেটওয়ার্কস ইন দ্য ওয়ার্ল্ড বলে অভিযুক্ত করা হয়েছে। কিন্তু কোকেনের নিরিখে দেখলেও আমেরিকা এবং ট্রাম্পের এই অভিযোগের কোনো বাস্তবতা খুঁজে পাওয়া যায় না। রাষ্ট্রসংঘের ড্রাগস অ্যান্ড ক্রাইম অফিস এবং খোদ আমেরিকার ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের রিপোর্ট অনুসারে ভেনেজুয়েলাতে কোকেনের চাষ বা এর উৎপাদনের কোনো উল্লেখযোগ্য প্রমাণ নেই। ডিইএ নিজেই তার রিপোর্টে বলেছে যে আমেরিকাতে যে পরিমাণ কোকেন বাজেয়াপ্ত হয় তার 84% কলম্বিয়া থেকে আসে, ভেনেজুয়েলা থেকে নয়। কোকেন উৎপাদনকারী প্রধান 3টি দেশ হচ্ছে কলম্বিয়া, পেরু এবং বলিভিয়া। আর ট্রানজিট পয়েন্টের কথা বললে ইউএনওডিসির অনুমান অনুযায়ী আমেরিকাতে সরবরাহ হওয়া কোকেনের অতি নগণ্য অংশ, মাত্র 5% ভেনেজুয়েলা দিয়ে ট্রাফিক হয়। আর যেটি কোকেনের জন্য প্রধান মেরিটাইম রুট, যে রুট ধরে প্রায় 70 থেকে 80% কোকেন সরবরাহ হয়, সেটি হচ্ছে প্যাসিফিক রুট। প্রশান্ত মহাসাগর দিয়ে কলম্বিয়া, পেরু, ইকুয়েডরের মতো দক্ষিণ আমেরিকার দেশগুলি থেকে কোকেন প্রথমে পৌঁছয় মেক্সিকো বা মধ্য আমেরিকাতে। তারপর সেখান থেকে সেই কোকেন স্থলপথে মূলত মেক্সিকো সীমান্ত দিয়ে আমেরিকায় প্রবেশ করে। আর এই পুরো ট্রান্সপোর্ট সিস্টেমে ভেনেজুয়েলার সেরকম কোনো ভূমিকা নেই।
কিন্তু তা সত্ত্বেও রাষ্ট্রপতি ট্রাম্প আর তার প্রশাসন অবলীলায় নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে দায়ী করে প্রথমে তাদেরকে সম্পূর্ণ বেআইনিভাবে তুলে নিয়ে আসে এবং তারপর বিচারের জন্য মার্কিন আদালতের সামনে তাদেরকে পেশ করা হয়। অবশ্য কোন অপরাধের জন্য বিচার চলছে তার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা বোধহয় খোদ ট্রাম্পের কাছেও নেই। এইখানে একটা অবাক করা তথ্য আপনাদেরকে দিই, যে আমেরিকা আজ চিৎকার করে ভেনেজুয়েলার বিরুদ্ধে ড্রাগ পাচারের অভিযোগ তুলছে, আপনারা জানলে অবাক হবেন একটা সময়ে সেই আমেরিকার সিক্রেট এজেন্সি সিআইএ নিজে ভেনেজুয়েলার মাধ্যমে অর্থাৎ ভেনেজুয়েলাকে ব্যবহার করে 1 টন তথা 1000 কেজি কোকেন আমেরিকার মাটিতে সরবরাহ করেছিল। দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছিল 1993 সালের 20 নভেম্বর তারিখে। সেই রিপোর্ট অনুযায়ী 1990 সালে যখন ভেনেজুয়েলাতে আমেরিকার পছন্দের সরকার ক্ষমতায় ছিল, সে সময় সিআইএর কাউন্টার নার্কোটিক্স ইউনিট ভেনেজুয়েলার অ্যান্টি ড্রাগ ইউনিটের সাথে মিলে ভেনেজুয়েলার ড্রাগ রুট ব্যবহার করে আমেরিকাতে 1 টন কোকেন পাঠানোর প্ল্যানিং করেছিল। এরকমটা করার পেছনে সিআইএর যুক্তি ছিল যে এর মাধ্যমে কলম্বিয়ার ড্রাগ মাফিয়াদের চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করা যাবে। কিন্তু শেষ পর্যন্ত ড্রাগ মাফিয়াদের তো গ্রেফতার করা যায়নি, উপরন্তু সেই 1 টন কোকেন অবাধে আমেরিকাতে প্রবেশ করে আর তারপর সেখানকার রাস্তাতে রাস্তাতে সেই বিপুল পরিমাণ কোকেন কার্যত বিক্রিও হয়। এই ঘটনাকে ঘিরে সে সময় মার্কিন সংসদে বেশ খানিকটা চাপানোতর চলেছিল। সিআইএ কে মার্কিন কংগ্রেসের স্ক্রুটিনির মুখে পড়তে হয়েছিল। অবশ্য এই পুরো ঘটনাটিকে চেপে যাওয়ার অনেক চেষ্টা করেছিল তৎকালীন মার্কিন সরকার, কিন্তু আমেরিকারই একটি ব্রডকাস্টিং নিউজ নেটওয়ার্ক সিবিএস নিউজের ইনভেস্টিগেটিভ টিভি শো 60 মিনিটস এই পুরো ঘটনাটিকে সর্বপ্রথম তথ্য প্রমাণ সহযোগে সম্প্রচার করে দেয়। A ton of cocaine, pure cocaine worth hundreds of millions, is smuggled into the United States. Drug trafficking by the CIA in partnership with the Venezuelan National Guard. সে সময় এই খবরটি এতটাই সাড়া ফেলেছিল যে এর জন্য 1993 সালে 60 মিনিটসের টিম মিডিয়া ও ব্রডকাস্টিং জগতের পুলিৎজার প্রাইজ হিসেবে পরিচিত পিবডি অ্যাওয়ার্ড জিতে নিয়েছিল। It's now my pleasure to congratulate my colleagues at 60 Minutes for this investigative report on the CIA's involvement in drug trafficking. অবশ্য সিআইএর এরকম অনেক ঘটনার কথা ইতিহাস ঘাঁটলেই পাওয়া যাবে, যেখানে তারা বহুবার অবৈধ মাদকের চোরাচালান বন্ধ করার নামে ল্যাটিন আমেরিকার দেশগুলিতে ড্রাগ ট্রেডকে কার্যত প্রোটেক্ট করার কাজ করেছে। এ কথা অনেক প্রাক্তন মার্কিন অফিসার সরাসরি স্বীকারও করেছেন। যেমন দেখুন মাইকেল লেভাইন, যিনি ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিই এর একজন সিনিয়র আন্ডারকভার এজেন্ট ছিলেন আর দীর্ঘ 25 বছরের কেরিয়ারে তাকে বলা হতো আমেরিকার টপ আন্ডারকভার এজেন্ট। সেই মাইকেল লেভাইন দ্য বিগ হোয়াইট লাই নামে একটি বই লেখেন, যেটি প্রকাশিত হয়েছিল 1993 সালে। এই বইতে লেভাইন পরিষ্কার ভাষাতে অভিযোগ করেছেন যে 1970 এবং 1980-র দশকে সিআইএ দক্ষিণ আমেরিকার বিশেষত কলম্বিয়া এবং বলিভিয়ার ড্রাগ ডিলারদেরকে সাপোর্ট এবং প্রোটেকশন দিয়েছিল। তার দাবি সিআইএ প্রত্যক্ষ আর পরোক্ষভাবে লা কর্পোরেশন নামক বলিভিয়ার একটি কোকেন কার্টেল, যেটি বিশ্বের সবচেয়ে বড় কোকেন উৎপাদক কার্টেল হিসেবে পরিচিত, তাকে তৈরি করা এবং সুরক্ষা দেওয়াতে জড়িত ছিল। এমনকি 1970-এর দশকের শেষ নাগাদ যখন বলিভিয়াতে শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বামপন্থী সরকার ক্ষমতায় আসতে চলেছিল, তখন সেটাকে আটকানোর জন্য সিআইএ পেছন থেকে কলকাঠি নাড়ছিল। তাদের পরোক্ষ সহযোগিতায় সেখানে একটা রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থান ঘটে। বলিভিয়ার ইতিহাসে সবচেয়ে অন্ধকারময় অধ্যায়গুলোর অন্যতম এই কু কোকেন কু নামেও পরিচিত, কারণ এতে সিআইএর সহযোগিতাপ্রাপ্ত লা কর্পোরেশন সহ অন্যান্য ড্রাগ কার্টেলগুলি প্রচুর অর্থ এবং অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করেছিল। লেভাইন দাবি করেন সিআইএ যথেষ্ট সক্রিয়ভাবে বলিভিয়ার এই অভ্যুত্থানকে সাপোর্ট করেছিল, কারণ তারা বলিভিয়াতে একটি কমিউনিস্ট সরকার গঠন হতে দিতে কোনো মতেই চায়নি। কুয়ের পর লা কর্পোরেশন সেখানকার মিলিটারি ডিক্টেটরের কাছ থেকে পুরোপুরি পলিটিক্যাল প্রোটেকশন পায় এবং বলিভিয়া একটি নার্কো স্টেট হয়ে ওঠে। ফলে সেখানে কোকেন উৎপাদন বিপুল পরিমাণে বৃদ্ধি পায়
আর সেই কোকেন আমেরিকাতে এত পরিমাণে সরবরাহ হয় যে এর জন্য 1980-র দশকের শুরু থেকে 1990-এর দশকের প্রথম ভাগ পর্যন্ত আমেরিকাতে কোকেন এবং ক্র্যাক এপিডেমিক চলেছিল, যার ফলে আমেরিকার বহু সাধারণ মানুষ মাদকাসক্ত হয়ে নিজের জীবন, নিজের পরিবার এবং উপার্জিত অর্থ সমস্ত কিছু খুইয়ে ফেলেছিল। লেভাইন তার বইতে অভিযোগ করেছেন যে এই ড্রাগ এপিডেমিক রোধ করার জন্য যখন তার এজেন্সি ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিইএ ডিপ কভার স্টিং অপারেশনের মাধ্যমে ড্রাগ ট্রাফিকারদেরকে ধরতে সফল হয়, তখন সিআইএ ডিইএ এর তদন্ত স্যাবোটাজ করে সেই সব অপরাধীদেরকে প্রোটেক্ট করে। অর্থাৎ সিআইএ তাদের উদ্দেশ্য পূরণের জন্য তাদের অপছন্দের সরকারকে তথা কমিউনিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য এবং পরিবর্তে তাদের পাপেট রেজিমকে ক্ষমতায় আনার জন্য আমেরিকার মাটিতে ড্রাগের সরবরাহ হতে দিতেও পিছপা হয়নি। এরকম উদাহরণ আরো অনেক রয়েছে। প্রখ্যাত সাংবাদিক গ্যারি ওয়েব তাঁর বই ডার্ক অ্যালায়েন্সে এরকমই একটি বিবরণী দিয়েছেন। যখন সেই 1980-র দশকে রাষ্ট্রপতি রোনাল্ড রেগানের আমলে নিকারাগুয়াতে সোশ্যালিস্ট রিভলিউশনারি স্যান্ডিনিস্টা গভর্নমেন্টের বিরুদ্ধে যুদ্ধরত অ্যান্টি কমিউনিস্ট রাইট উইং বিদ্রোহী গ্রুপ, যাদেরকে বলা হয় কন্ট্রাস, তাদের ফান্ডিং এবং সাপোর্ট দিয়েছিল সিআইএ। আর এর জন্য সিআইএ জেনে শুনে কোকেন ট্রাফিকারদের প্রোটেকশন দিয়েছিল, কারণ তারা কন্ট্রাদের ফান্ডিং করছিল। গ্যারি ওয়েব তাঁর বইতে দাবি করেছেন যে সিআইএ ও ডিইএ এই দুটি ডিপার্টমেন্ট ওই সব ড্রাগ ডিলারদেরকে মার্কিন সরকারের পক্ষ থেকে অ্যামনেস্টি অর্থাৎ অফিসিয়াল পার্ডন পেতে সহায়তা করেছে, তাদেরকে ইনফরমার বানিয়েছে আর তাদের ড্রাগ অ্যাক্টিভিটিজের বিরুদ্ধে লোকাল পুলিশ এবং অ্যান্টি ড্রাগ এজেন্সিগুলির ইনভেস্টিগেশন ব্লক করেছে। এভাবেই দশকের পর দশক ধরে মার্কিন সরকার, বিশেষত সিআইএ, ল্যাটিন আমেরিকা জুড়ে ড্রাগ ট্রাফিকিং এ প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত চুকিয়ে এসেছে। এর ফলে খোদ আমেরিকার মাটিতেই ড্রাগের রমরমা বেড়েছে, কিন্তু তা সত্ত্বেও ল্যাটিন আমেরিকাতে যাতে কোনোভাবেই বামপন্থী তথা সোশ্যালিস্ট বিচারধারা শক্তিশালী হতে না পারে, কমিউনিজম যাতে সেখানে শিকড় বিস্তার করতে না পারে, তার জন্য স্বাধীন লেফট উইং সরকারগুলির পতন ঘটিয়ে মুষ্টিমেয় কিছু কর্পোরেটের মুনাফা সুনিশ্চিত করার মাধ্যমে আমেরিকা তার নিজের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছে। তাদের মূল সমস্যা অবৈধ ড্রাগ পাচার নয়, বরং এই ড্রাগ পাচার মার্কিন উপনিবেশবাদের একটা সহায়ক সিস্টেম। ড্রাগ ট্রাফিকিং যদি সমস্যা হতো, তাহলে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প একজন দোষী সাব্যস্ত হওয়া ড্রাগ কিংপিনকে ক্ষমা প্রদান করতেন না। যেদিন ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাডুরো এবং তাঁর স্ত্রীকে অবৈধ ড্রাগ পাচারে যুক্ত থাকার অভিযোগে অপহরণ করে নিয়ে আসা হয়, ঠিক তার 1 মাস আগে 2025 সালের 1 ডিসেম্বর তারিখে ঠিক একই অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া হন্ডুরাসের প্রাক্তন রাষ্ট্রপতি জুয়ান অরল্যান্ডো হার্নান্ডেজকে ট্রাম্প প্রেসিডেন্সিয়াল পার্ডন প্রদান করেন। 2014 থেকে 2022 সাল পর্যন্ত হন্ডুরাসের রাষ্ট্রপতি থাকা হার্নান্ডেজের বিরুদ্ধে কোকেন ট্রাফিকিং, কনস্পিরেসি ও বেআইনি অস্ত্র রাখার অভিযোগ ছিল, ঠিক যে অভিযোগ মাডুরোর বিরুদ্ধে এখন করা হচ্ছে। প্রসিকিউটররা আদালতের সামনে তথ্য প্রমাণ পেশ করে বলেন, হার্নান্ডেজ সরকারি ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন ড্রাগ কার্টেলের সাথে মিলে 2004 থেকে 2022-এর মধ্যে আমেরিকাতে 400 টনেরও বেশি কোকেন পাচারে সাহায্য করেছেন। আর এর জন্য 2024 সালে জো বাইডেন সরকারের আমলে নিউ ইয়র্কের ফেডারেল কোর্টে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং 45 বছরের কারাদণ্ড ও $8 মিলিয়ন ফাইনের শাস্তি দেওয়া হয়। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর বলেন, বাইডেন সরকার হার্নান্ডেজকে অন্যায়ভাবে কঠোর শাস্তি দিয়েছে, তিনি নাকি পলিটিক্যাল পারসিকিউশনের শিকার, তাই ট্রাম্প তার শাস্তি মুকুব করে দেন আর 1 ডিসেম্বর তারিখে হার্নান্ডেজ জেল থেকে মুক্তিও পেয়ে যান। এবার এই সমস্ত ঘটনা থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে মাডুরোর বিরুদ্ধে এই পদক্ষেপের পেছনে অবৈধ মাদকের চোরাচালান কোনো কারণই নয়। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে আমেরিকা তবে এরকমটা করলো কেন? এতে তাদের কোন স্বার্থ চরিতার্থ হবে? প্রথম কারণটা অবশ্যই হচ্ছে ভেনেজুয়েলার মাটির তলায় থাকা বিপুল পরিমাণ খনিজ তেল এবং অন্যান্য খনিজ পদার্থ। বিশ্বের সবচেয়ে বড় খনিজ তেলের ভান্ডার রয়েছে ভেনেজুয়েলাতে।
পরিসংখ্যান অনুযায়ী ভেনেজুয়েলার কাছে 304 বিলিয়ন ব্যারেল অয়েল রিজার্ভ রয়েছে, যা পুরো বিশ্বের মোট অয়েল রিজার্ভের 18%, যেখানে সৌদি আরবের কাছে রয়েছে 298 বিলিয়ন ব্যারেলের অয়েল রিজার্ভ। ভেনেজুয়েলার এই তেল ভান্ডারের ওপর বহু আগে থেকেই আমেরিকার নজর রয়েছে। এখানে তেলের বাণিজ্যিক উৎপাদন শুরু হয় 1914 সাল থেকে, আর শুরু থেকে আমেরিকান কোম্পানিগুলো এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে। স্ট্যান্ডার্ড অয়েল, যেটি পরে হয় এক্সন মোবিল, এবং গালফ অয়েল, যা পরে সেভরনের অংশ হয়ে যায়, এদের মতো কোম্পানিগুলি 1910-এর দশকে বড় বিনিয়োগ করেছিল। তারা নতুন নতুন অয়েল ফিল্ডের অনুসন্ধান, উত্তোলন, পরিশোধন এবং রপ্তানির পরিকাঠামো গড়ে তোলে। তখনকার মডেল ছিল কনসেশন সিস্টেম। বিদেশি কোম্পানিগুলো তেল উত্তোলন করে, প্রসেস করে বা বিদেশে সরবরাহ করে, আর পরিবর্তে ভেনেজুয়েলা সরকারকে রয়্যালটি এবং ট্যাক্স দেয়। কিন্তু এতে লাভের বেশিরভাগ অংশ কোম্পানিগুলোর কাছেই থেকে যায়, যার ফলে ভেনেজুয়েলার বিশেষ লাভ হচ্ছিল না। 1970-এর দশকে তেলের দাম বাড়ার সাথে সাথে ভেনেজুয়েলাতে অয়েল ইন্ডাস্ট্রি জাতীয়করণের দাবি ওঠে। প্রেসিডেন্ট কার্লোস অ্যান্ড্রেস পেরেজের আমলে 1976 সালের 1 জানুয়ারি তারিখে অফিসিয়ালি ভেনেজুয়েলার অয়েল ইন্ডাস্ট্রি সম্পূর্ণ জাতীয়করণ করা হয়। প্রতিষ্ঠিত হয় স্টেট ওন্ড পেট্রোলিয়াম কোম্পানি পেট্রোলিওস ডে ভেনেজুয়েলা, সংক্ষেপে PDVSA, যা রাষ্ট্রীয় কোম্পানি হিসেবে সব অনুসন্ধান, উৎপাদন, পরিশোধন এবং রপ্তানি নিয়ন্ত্রণ করে, আর বিদেশি কোম্পানিগুলোকে তাদের অ্যাসেটস হস্তান্তর করতে আদেশ দেওয়া হয়। বিনিময়ে অবশ্য সেই সব কোম্পানিগুলি প্রায় $1 বিলিয়ন ক্ষতিপূরণ পায়, কিন্তু তাদের মতে এই ক্ষতিপূরণ তাদের বিনিয়োগের তুলনায় অনেক কম ছিল। অবশ্য এরপরেও সেই সব কোম্পানিগুলি ভেনেজুয়েলা ছেড়ে চলে যায় না, বরং তাদেরকে PDVSA এর সাথে জয়েন্ট ভেঞ্চারে এবং টেকনোলজি প্রোভাইডার হিসেবে থাকার অনুমতি দেওয়া হয়। কিন্তু 1999 সালে যখন হুগো স্যাভেজ নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি পদে বসেন, তারপর থেকে ওই সব বিদেশি তেল কোম্পানিদের সাথে ভেনেজুয়েলা সরকারের সংঘাত বাড়তে থাকে। ধাপে ধাপে রয়্যালটি এবং ট্যাক্স বাড়ানো হতে থাকে। নতুন সংবিধানে তেলকে জাতীয় সম্পদ ঘোষণা করে দেওয়া হয়, আর 2007 সালে ভেনেজুয়েলার সবচেয়ে বড় হেভি ক্রুড অয়েল রিজার্ভ, যা বিশ্বের মধ্যেও সবচেয়ে বড়, সেই অরিনাকো অয়েল বেল্টের জাতীয়করণ করে দেওয়া হয়, যেখানে ততদিন পর্যন্ত ব্রিটেন, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশের কোম্পানিগুলি কাজ করছিল। স্যাভেজের জারি করা ডিক্রিতে বলা হয়, অরিনাকো অয়েল বেল্টে সরকারি কোম্পানি PDVSA এর মালিকানা অন্ততপক্ষে 60% থাকবে। অপারেশনাল কন্ট্রোলও PDVSA এর হাতেই থাকবে। বিদেশি কোম্পানিগুলি PDVSA এর সাথে জয়েন্ট ভেঞ্চারে মাইনরিটি শেয়ার হোল্ডার হিসেবে এখানে কাজ করতে পারে। এবার কিছু কোম্পানি এই শর্তে রাজি হয়ে থেকে যায়, যেমন ব্রিটেনের BP, ফ্রান্সের টোটাল, আমেরিকার সেভরন। কিন্তু আমেরিকার অপর দুটি বড় কোম্পানি এক্সন মোবিল এবং কনোকোফিলিপস, এরা এই শর্তে রাজি হয়নি। তারা ভেনেজুয়েলা ছেড়ে চলে যায়, আর তাদের অ্যাসেটস জবরদখল করে নেওয়া হয়। আর এখানেই লুকিয়ে রয়েছে ভেনেজুয়েলার ওপর এভাবে আচমকা আক্রমণের অন্যতম কারণ। মাদুরোকে অপহরণ করার পর ট্রাম্প মিডিয়ার সামনে প্রথম যে বক্তব্যটি দিয়েছিলেন, তাতেই তিনি ভেনেজুয়েলার ওই জাতীয়করণকে বেশ কয়েকবার চুরি বলে উল্লেখ করেন। যদিও ভেনেজুয়েলা সরকার কোম্পানিগুলিকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিয়েছিল, তাও ট্রাম্প দাবি করেন হুগো স্যাভেজের আমলে আমেরিকান কোম্পানিগুলির অ্যাসেটস এবং তাদের নির্মিত পরিকাঠামো জবরদস্তি দখল করে নেওয়া হয়েছিল। তাই এখন আমেরিকা ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে সেই ক্ষতি পুনরুদ্ধার করবে। অবশ্য তেলের জন্য আমেরিকা এর আগেও বহু অনৈতিক কাজ করেছে। সেই সব দেশ যাদের কাছে খনিজ তেল রয়েছে, অথচ তারা আমেরিকার প্রতি বন্ধু মনোভাবাপন্ন নয়, সেরকম দেশগুলির সর্বোচ্চ নেতৃত্বকে নানা অজুহাতে যেন তেন প্রকারে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে, এমনকি তাদের হত্যা পর্যন্ত করা হয়েছে। আর তারপর সেই সব দেশগুলি গৃহযুদ্ধ, হিংসা, রক্তপাত আর অসন্তোষের এমন আবর্তে পড়েছে যে তারা আর কখনোই উঠে দাঁড়াতে পারেনি। যেমন দেখুন, 1953 সালে ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করার ঘটনা একটি ক্লাসিক উদাহরণ, যেখানে আমেরিকা CIA এবং ব্রিটেনের MI6 যৌথভাবে গোপন অভিযান চালিয়ে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উল্টে দেয়।
কারণ 1951 সালে মোসাদ্দেক প্রধানমন্ত্রী হয়ে ইরানের অয়েল ইন্ডাস্ট্রি জাতীয়করণ করে দিয়েছিলেন। এতে ব্রিটেনের তেল কোম্পানি অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি, যা বর্তমানে বিপি নামে পরিচিত, এদের যেরকম আর্থিক ক্ষতি হয়েছিল, সেরকমই আমেরিকার মনে ইরানের ওপর কমিউনিস্ট প্রভাব বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়। তাই সিআইএ এবং MI6 গোপন ষড়যন্ত্র করে অর্থ এবং প্রোপাগান্ডার মাধ্যমে ভিড়কে ব্যবহার করে ইরানে এমন পরিস্থিতি সৃষ্টি করে যে মোসাদ্দেক ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন। ইরানে গণতান্ত্রিক সরকারের পতন ঘটে আর পশ্চিমী দুনিয়ার সমর্থক রাজা শাহ রেজা পেহলাভির শাসন মজবুত হয়। এতে ব্রিটেন ও আমেরিকার তেল কোম্পানিগুলি লাভবান হয়। কিন্তু তারপর সেখানে কি ঘটলো? ইরানের রাজার একচ্ছত্র ক্ষমতা এতটা বেড়ে গেল যে তিনি নিজের ইচ্ছে মতো দেশ চালাতে শুরু করলেন। সামান্যতম বিরোধেও মানুষজনকে বন্দি করে নির্যাতন, এমনকি গুম খুনও চলতে লাগলো অবাধে। তেল, গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদগুলিকে বিদেশি কোম্পানিদের হাতে নির্দ্বিধায় তুলে দেওয়া হতে থাকলো। আর সাধারণ মানুষের ওপর কার্যত জোর করে পশ্চিমী সভ্যতা ও সংস্কৃতি চাপিয়ে দেওয়া হতে থাকে। ফলে অবধারিতভাবেই সাধারণ মানুষ শাহের বিরুদ্ধে পথে নামে। আন্দোলন ক্রমশ জোরদার হয়। আর তারপর সেই আন্দোলন ধীরে ধীরে ইরানকে থিওক্রেসি তথা কট্টর ধর্মীয় শাসনের দিকে নিয়ে যায়। এবার চলে আসুন ইরাকে। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ওপর ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন বা WMD তৈরি করার অভিযোগ করে আমেরিকা। যদিও পরে এই অভিযোগ 100% মিথ্যে বলে প্রমাণিত হয়, তাও আমেরিকা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যে প্রচার করে এবং সেই সাথে আল কায়দার সাথে সাদ্দামের যোগাযোগ আর ইরাকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সেখানে কোট আনকোট গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া সহ আরো কয়েকটি দেশের মিলিত সেনাবাহিনী একযোগে ইরান আক্রমণ করে। তাদের সামনে ইরাকি বাহিনী পরাজিত হয়। সাদ্দাম হোসেনকে গোপন আস্তানা থেকে গ্রেফতার করা হয়। তারপর বিচারের নামে প্রহসন করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। কিন্তু তারপর থেকে ইরাক আর কখনোই স্থিতিশীল হতে পারেনি। ইনসার্জেন্সি ও গৃহযুদ্ধ চরমে পৌঁছয়। হাজার হাজার মানুষ মারা যায়, লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়। দারিদ্র্য আর বেকারত্ব পুরো দেশকে যেন গ্রাস করে নেয়। আর তারপর ইরাকের একটা বড় অংশ কুখ্যাত জঙ্গি সংগঠন ISIS এর আন্ডারে চলে যায়। সেই ISIS কে উৎখাত করতে পুনরায় আসরে নামতে হয় আমেরিকাকে। 2017 সালে যদিও এই জঙ্গি সংগঠন পরাজিত হয়, কিন্তু এখনো জায়গায় জায়গায় তাদের স্ট্রং হোল্ড রয়ে গেছে। এখনো ইরাক পুরোপুরি সুস্থির হয়নি। এই পুরো বিষয় নিয়ে আমরা এর আগে এই পর্বে বিস্তারিত আলোচনা করেছি। চাইলে সেই পর্বটি দেখে নিতে পারেন। লিংক এই ভিডিওর শেষে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। অবশ্য ইরাকে আমেরিকা যা যা কিছু করেছিল তার পেছনের কারণ কোনো WMD, কোনো সন্ত্রাসবাদের মোকাবিলা বা কোনো গণতন্ত্র প্রতিষ্ঠা ছিল না। এসব কিছুর পেছনে আসল উদ্দেশ্য ছিল ইরাকের তেলকে নিয়ন্ত্রণ করা। সাদ্দাম হোসেন ছিলেন আমেরিকার তীব্র বিরোধী। তিনি পেট্রোলিয়াম সেক্টরে ডলারের আধিপত্য কমানোর জন্য 2000 সালে পেট্রোডলারের পরিবর্তে ইউরোর বিনিময়ে তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি ডলারকে বলতেন শত্রুর মুদ্রা, কারেন্সি অফ দ্য এনিমি। আর সাদ্দামের এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই আমেরিকার কাছে ছিল অশনি সংকেত। সাদ্দামকে ক্ষমতা থেকে সরানো তাদের কাছে অপরিহার্য হয়ে উঠেছিল। ফলে WMD, আল কায়দার সাথে লিঙ্ক, মানবাধিকার লঙ্ঘন, এই সমস্ত প্রোপাগান্ডা চালিয়ে সাদ্দামকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। আর তারপর ইরাকের যাবতীয় অয়েল কন্ট্রাক্ট পায় আমেরিকার তেল কোম্পানিগুলি। সেই একই নাটক মঞ্চস্থ হয় লিবিয়াতেও। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় তেল ভান্ডার রয়েছে লিবিয়ার কাছে। কিন্তু লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফিও সাদ্দাম হোসেনের মতোই তীব্র আমেরিকা বিরোধী। তিনিও পেট্রোডলারের আধিপত্য ভাঙার জন্য ঘোষণা করেছিলেন আফ্রিকান দেশগুলি ডলারের বিনিময়ে তেল বিক্রি করবে না। পরিবর্তে তিনি পুরো আফ্রিকার জন্য একটা অভিন্ন কারেন্সি চালু করতে চেয়েছিলেন, একটা প্যান আফ্রিকান গোল্ড ব্যাক মুদ্রা, যার নাম হবে গোল্ড দিনার। একে ব্যাক করা হবে লিবিয়ার 143 টন সোনা এবং রূপো দিয়ে। স্বাভাবিকভাবেই এই মুদ্রা চালু হলে ডলার এবং ইউরোর আধিপত্য অনেকাংশেই ভেঙে যেত। এটা পেট্রোডলার সিস্টেমের জন্য বড় হুমকি ছিল। তাই গদ্দাফির এই পরিকল্পনা আমেরিকার কাছে ফিনান্সিয়াল সিকিউরিটি থ্রেট হিসেবে দেখা দেয়।
তাছাড়া গদ্দাফির আমলে লিবিয়ার ওপর IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের কোনো ঋণ ছিল না। একটি স্বাধীন অর্থনীতির দেশ হিসেবে লিবিয়ার ওপর নিয়ন্ত্রণ করার কোনো রকম উপায় আমেরিকার কাছে সে সময় ছিল না। সেই সাথে গদ্দাফি পুরো আফ্রিকা মহাদেশের লিডার হয়ে উঠছিলেন, যা আমেরিকান হেজিমনিকে চ্যালেঞ্জ করছিল। তাই UN সিকিউরিটি কাউন্সিল ও ICCর মতো আন্তর্জাতিক সংস্থাগুলিকে ব্যবহার করে আমেরিকা অন্যান্য পশ্চিমী দেশগুলির সাথে মিলে গদ্দাফির ওপর গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনে। হিউম্যানিটেরিয়ান কারণ দেখিয়ে ন্যাটো বাহিনী লিবিয়া আক্রমণ করে, লিবিয়ার সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়, আর বিদ্রোহীদেরকে সব রকম সহায়তা দেওয়া হয়। শেষ পর্যন্ত 2011 সালের অক্টোবরে বিদ্রোহীদের হাতে গদ্দাফি ধরা পড়েন। তার উপর যথেচ্ছ অত্যাচার করে তারপর তাকে হত্যা করা হয়। তবে হিলারি ক্লিন্টনের লিক হওয়া ইমেল এবং ব্রিটিশ পার্লামেন্টের 2016 সালের রিপোর্ট থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে গদ্দাফির বিরুদ্ধে অভিযোগগুলি ওভারস্টেটেড ছিল, অর্থাৎ অনেক বাড়িয়ে চাড়িয়ে দেখানো হয়েছিল। এই অভিযোগগুলিকে শুধুমাত্র প্রেটেক্সট অর্থাৎ ছলনা হিসেবে ব্যবহার করা হয়েছিল। আসল উদ্দেশ্য ছিল রেজিম চেঞ্জ। আর গদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহে যারা নেতৃত্ব দিচ্ছিল তাদের মধ্যে অনেক কট্টর ইসলামিস্ট এলিমেন্ট ছিল। এবার দেখুন আজ লিবিয়ার অবস্থা কি। গদ্দাফির পতনের পর দেশটি ফেল্ড স্টেট হয়ে গেছে। গৃহযুদ্ধ, মিলিশিয়া, দাস ব্যবসা, অভিবাসন সংকট, এরকম একটার পর একটা সমস্যায় আজ লিবিয়া জর্জরিত। একটা সময়ের সমৃদ্ধ দেশ আজ চরম দারিদ্র্যে ডুবে রয়েছে। শুধুমাত্র নিজেদের তেল ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে গিয়ে এবং মার্কিন হেজিমনিকে বজায় রাখতে গিয়ে এভাবেই একটার পর একটা দেশকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে আমেরিকা। যেসব দেশগুলি আমেরিকান কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার স্পর্ধা দেখিয়েছে সেই সব দেশগুলির নেতৃত্বের বিরুদ্ধে গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন বা গণতন্ত্রের হত্যা করার মতো অভিযোগ তুলতে আরম্ভ করে আমেরিকা। সেই সব নেতাদেরকে চরম অত্যাচারী এবং ভয়ঙ্কর ডিক্টেটর হিসেবে দেখানো হয়। বেশ কিছু পশ্চিমী সংবাদপত্রগুলিতে সত্য মিথ্যার মিশেলে অতিরঞ্জিত খবর ছাপা হতে থাকে। এভাবেই জনমানসে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়। যদিও ওই সব নেতাদের বিরুদ্ধে কিছু কিছু অভিযোগের সত্যতা অবশ্যই রয়েছে, কিছুটা অপশাসন, কিছুটা ক্ষমতার অপব্যবহার সাদ্দাম হোসেন বা গদ্দাফির মতো নেতারা অবশ্যই করেছেন, যা একেবারেই সমর্থনযোগ্য নয়। কিন্তু একটা রাষ্ট্রের নেতৃত্ব কার হাতে থাকবে, দেশকে চালাবে, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবলমাত্র এবং কেবলমাত্র সেই দেশের জনগণের হাতেই থাকা উচিত। জনগণ ঠিক করবে তারা কাকে ক্ষমতায় রাখবে আর কাকে নয়। তাতে বাইরের কোনো শক্তির নাক গলানোর কোনো অধিকার থাকার কথা নয়, সেই সুযোগও দেওয়া উচিত নয়। কারণ সুযোগ পেলে হস্তক্ষেপকারী দেশ এর মাধ্যমে কোনো না কোনোভাবে নিজের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করবে। এবার আরেকটা ব্যাপার লক্ষ্য করুন, যেসব দেশের নেতৃত্ব মার্কিন বিরোধিতার অবস্থান নেয় কেবলমাত্র তাদের বিরুদ্ধেই যাবতীয় প্রোপাগান্ডা ছড়ানো হয়, তাদের বিরুদ্ধেই আমেরিকা অ্যাকশন নেয়। কিন্তু যেসব দেশের সাথে আমেরিকার ভালো সম্পর্ক, যারা আমেরিকার স্বার্থ রক্ষা করে চলে বা যাদেরকে আমেরিকার প্রয়োজন, তারা যত বড় দুর্নীতিগ্রস্ত অত্যাচারী শাসক হোক না কেন, তারা যত বড় ডিক্টেটর হোক না কেন, আমেরিকার তাতে কিছুমাত্র যায় আসে না। তাদের বিরুদ্ধে গণতন্ত্রের হত্যা বা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আমেরিকা কখনো তোলে না। তাদের ওপর স্যাংশন চাপানো তো দূরে থাক, উল্টে রাষ্ট্রসংঘে বা অন্যান্য আন্তর্জাতিক ক্ষেত্রে যদি তাদের ওপর কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার প্রচেষ্টা হয়, তখন আমেরিকা নির্লজ্জভাবে তাতে ভেটো দিয়ে দেয়। সৌদি আরবের রাজপরিবারের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ রয়েছে। এমনকি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে 2018 সালে জার্নালিস্ট জামাল খাশোগিকে হত্যা করার অভিযোগ ওঠে। খোদ CIA এ ব্যাপারে হাই কনফিডেন্স রিপোর্টে তথ্য প্রমাণ সহ দাবি করে যে খাশোগিকে হত্যার নির্দেশ মোহাম্মদ বিন সালমানই দিয়েছিলেন। খাশোগি ছিলেন মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের একজন সাংবাদিক, যিনি মোহাম্মদ বিন সালমান এবং সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক ছিলেন। নিরাপত্তার কারণে তিনি আমেরিকাতেই থাকতেন, কিন্তু 2018 সালের 2 অক্টোবর তারিখে নিজের কিছু কাগজপত্র নিতে তিনি যখন তুর্কির রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত সৌদি দূতাবাসে যান, তারপর থেকে তিনি আর কোনোদিনও সেখান থেকে বেরিয়ে আসেননি।
পরে টার্কিশ ইনভেস্টিগেশন, অডিও রেকর্ডিং এবং সিআইএর রিপোর্ট থেকে জানা যায় যে মোহাম্মদ বিন সালমানের নির্দেশে খাশোগিকে দূতাবাসের ভেতরেই পিটিয়ে মেরে ফেলা হয়। তারপর তার দেহ টুকরো টুকরো করে কেটে দূতাবাস থেকে বাইরে এমনভাবে পাচার করা হয় যে তার দেহাবশেষ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। অবশ্য এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে মোহাম্মদ বিন সালমানের সরাসরি সংযোগ থাকার পরেও আমেরিকা এ নিয়ে টুঁ শব্দ করেনি। উপরন্তু 2025-এর নভেম্বরে এই হত্যাকাণ্ডের পর প্রথমবার যখন তিনি হোয়াইট হাউসে যান, তখন ট্রাম্প তাকে শুধু সাদরে অভ্যর্থনাই করেননি, বরং একজন সাংবাদিক যখন সালমানকে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার ব্যাপারে প্রশ্ন করেন, তখন ট্রাম্প স্বয়ং তাকে আড়াল করার জন্য তৎপর হয়ে ওঠেন। তিনি ওই সাংবাদিককে রীতিমতো ধমক দেন এবং সালমানের পরিবর্তে নিজেই তার হয়ে সাফাই দিতে আরম্ভ করেন। And Your Royal Highness, the U.S. intelligence concluded that you orchestrated the brutal murder of a journalist. 9/11 families are furious that you are here in the Oval Office. Why should Americans trust you? And the same to you, Mr. President. Now, who are you with? I'm with ABC News, sir. You're with who? ABC News, sir. Fake news. ABC fake news. As far as this gentleman is concerned, he's done a phenomenal job. You're mentioning somebody that was extremely controversial. A lot of people didn't like that gentleman that you're talking about. Whether you like him or didn't like him, things happen, but he knew nothing about it, and we can leave it at that. You don't have to embarrass our guest by asking a question like that. এবার বেস্ট ফ্রেন্ড মার্কা এই সম্পর্কের পেছনে গভীর কারণ রয়েছে। সৌদি আরবের তেল, তাদের সাথে আমেরিকার ইকোনমিক এবং সিকিউরিটি রিলেশনস। সৌদি আরব আমেরিকায় প্রায় $1 ট্রিলিয়ন পর্যন্ত বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। আমেরিকার F-35 ফাইটার জেট কিনতেও তারা আগ্রহী হয়েছে। সর্বোপরি ইরানকে কাউন্টার করার জন্য সৌদি আরবকে আমেরিকার প্রয়োজন, তাই তাদের বিরুদ্ধে একটাও কথা নয়। এবাদেও খানিকটা পেছনে তাকালে এরকমই আরো উদাহরণ চোখে পড়বে, যেমন মিশরের হোসনি মোবারক, ইন্দোনেশিয়ায় সুহার্তো, চিলির অগাস্তো পিনোচে বা কিউবার বাতিস্তা সরকার। এরা সবাই নিজের নিজের দেশে একনায়কতন্ত্র চালিয়েছিলেন, কিন্তু এদের সবার সাথে আমেরিকার সুসম্পর্ক বজায় ছিল। এবার যেহেতু ভেনেজুয়েলা বহু আগে থেকেই আমেরিকার ব্যাড বুকে ছিল, তাই তাদের বিরুদ্ধে স্যাংশনের শাস্তি থেকে শুরু করে তার রাষ্ট্রপতিকেই অপহরণ করে মার্কিন আদালতের সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। অবশ্য মাডুরোর বিরুদ্ধে ইতিপূর্বে ভেনেজুয়েলাতে দুবার বিক্ষোভ ঘটেছিল। তার বিরুদ্ধে নির্বাচনে বেনিয়মের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে রাখা এবং বিরোধীদেরকে কড়াভাবে দমন করার মতো গুরুতর অভিযোগ রয়েছে। তার আন্ডারে দেশে অর্থনৈতিক সংকট অবশ্যই ছিল। হাইপার ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি ভয়ানক পর্যায়ে পৌঁছে গিয়েছিল। 2018 সালে ভেনেজুয়েলার অ্যানুয়াল হাইপার ইনফ্লেশন রেট 1,30,000%-এরও বেশি হয়ে গিয়েছিল। ভেনেজুয়েলার কারেন্সির মান এতটাই কমে গিয়েছিল যে সঞ্চয়, বেতন সবকিছু মুহূর্তে নিঃশেষ হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে সাধারণ মানুষ ডলার ব্যবহার করতে শুরু করে, যাকে বলে ডিফ্যাক্টো ডলারাইজেশন। এতে করে খাদ্য এবং ওষুধের মতো অতি প্রয়োজনীয় সামগ্রীরও চরম অভাব দেখা দিয়েছিল। বর্তমান সময়ে এই মুদ্রাস্ফীতির পরিমাণ বেশ খানিকটা কমলেও 2023 সালে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী এখনও মুদ্রাস্ফীতির পরিমাণ 190% রয়েছে। এতে স্বাভাবিকভাবেই দেশের জিডিপি ব্যাপকভাবে কমে যায়। 2014 থেকে 2021 সালের মধ্যে ভেনেজুয়েলার জিডিপি প্রায় 75% কমে গিয়েছিল। তবে 2023 সাল থেকে এতে কিছুটা রিকভারি লক্ষ্য করা যাচ্ছে। 2023 সালে জিডিপি 5% বেড়েছিল। 2024 এবং 2025 সালেও এই বৃদ্ধির পরিমাণ প্রায় 8 থেকে 9%। ভেনেজুয়েলার অর্থনীতির এরকম সংকটের পেছনে কারণ হচ্ছে তেলের ওপর তাদের জাতীয় অর্থনীতির অত্যধিক নির্ভরশীলতা। সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলা সরকারের বাজেটের প্রায় 2/3 ইনকাম তেল রপ্তানির মাধ্যমে হয়েছে। যদিও 2024 সালে এই হার সামান্য কমে 58% এসেছে, তারপরেও সরকারের আয়ের সবচেয়ে বড় উৎস হচ্ছে তেল। কিন্তু পর্যাপ্ত বিনিয়োগ ও রক্ষণাবেক্ষণের অভাবে তাদের তেল উৎপাদনের হার ক্রমাগত কমেছে আর কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছে গেছে। 1990-এর দশকের শেষে যেখানে প্রতিদিন 3.5 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদিত হতো, এখন সেখানে তার 1/3 তেল উৎপাদিত হচ্ছে, অর্থাৎ দিনে 1.2 মিলিয়ন ব্যারেল। তার উপরে আরো বড় সমস্যা সৃষ্টি করেছে আমেরিকার চাপানো স্যাংশন।
2019 সালে সরকারি তেল কোম্পানি পিডিভিএস এর ওপর মার্কিন স্যাংশন আরোপের পর রপ্তানি প্রায় থমকে যায়। ভেনেজুয়েলার ক্রুড অয়েল সালফারযুক্ত এবং অত্যন্ত গাঢ় হওয়ার কারণে সবচেয়ে বেশি ভারী। এই ভারী ক্রুড অয়েল প্রসেস করে রিফাইন করার জন্য এর সাথে ডাইলুয়েন্ট অর্থাৎ হালকা তেল মেশাতে হয়, কিন্তু স্যাংশনের কারণে ডাইলুয়েন্ট আমদানি বন্ধ হয়ে যায়, যার ফলে ভারী তেলের প্রসেসিং কঠিন হয়ে পড়ে। সেই সাথে মার্কিন নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক কোম্পানিগুলি বিনিয়োগ বন্ধ করে দেয়, যার ফলে নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ বা পুরনো ইনফ্রাস্ট্রাকচারগুলির মেনটেনেন্সের কাজও থমকে যায়। আর এই সব সমস্যা মিলে ভেনেজুয়েলার সংকটকে আরো গভীর করে তোলে। সরকারের আয় যখন কমে যায় তখন খরচ চালানোর জন্য বেশি করে নোট ছাপাতে আরম্ভ করে তারা, যার ফলে স্বাভাবিকভাবেই মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায় এবং অবধারিতভাবেই দ্রব্যমূল্য বৃদ্ধি সহ বাকি সব ধরনের অর্থনৈতিক সমস্যার চক্রাকার আবর্তে পড়ে যায় ভেনেজুয়েলা। তবে 2023 সালে জো বাইডেনের আমলে এই নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হওয়ার কারণে তেলের রপ্তানি প্রায় 12% বেড়েছিল, কিন্তু 2024 সালে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে আমেরিকা পুনরায় ভেনেজুয়েলার ওপর আরো কড়া নিষেধাজ্ঞা চাপায়। অর্থাৎ মার্কিন স্যাংশন ভেনেজুয়েলার যাবতীয় সমস্যার একটা অন্যতম প্রধান কারণ। আর এই যে কোনো দেশের ওপর স্যাংশন চাপানোর মাধ্যমে তাদের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে দেওয়ার এই ক্ষমতা, এর অপব্যবহার আমেরিকা বারে বারে করেছে। তবে আমেরিকা কিভাবে এই ক্ষমতা পেল, কিভাবে পুরো বিশ্বে ডলারের আধিপত্য প্রতিষ্ঠিত হলো, সে নিয়ে বিস্তারিতভাবে আমরা এই পর্বে আলোচনা করেছি। এরও লিঙ্ক এই ভিডিওর শেষে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, চাইলে দেখে নিতে পারেন। এবার দেখুন, যেসব দেশ মার্কিন বিরোধিতার রাস্তা বেছে নিয়েছে তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা অবশ্যম্ভাবী রূপে আরোপিত হয়েছে, যার ফলে তাদের অর্থনীতি ধসে যায়। মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব আর দারিদ্র্য চরম পর্যায়ে পৌঁছে যায়, আর এসবের মূল্য দিতে হয় ওই দেশের সাধারণ মানুষকে। এবার এ ধরনের দীর্ঘস্থায়ী চরম অর্থনৈতিক সংকট দেশে অস্থিরতা আর অসন্তোষের সৃষ্টি করে। এখন এই অস্থিরতা আর অসন্তোষ পুঞ্জীভূত হতে হতে সাধারণ মানুষ যখন দেশের সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, আর সরকার বা সর্বোচ্চ নেতৃত্ব যখন এই আন্দোলনকে দমন করার চেষ্টা করে, তখন সেই আমেরিকা এই সুযোগকে কাজে লাগিয়ে সেই সব বিরোধী সরকারগুলিকে গণতন্ত্র বিরোধী, মানবাধিকার বিরোধী ইত্যাদি ট্যাগ লাগিয়ে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করার কাজটি করে ফেলে। তারপর মিথ্যে প্রোপাগান্ডা চালিয়ে বা অর্থের বিনিময়ে তারা এই আন্দোলনকে উস্কে দিতে থাকে, আর তারপর হয় সরাসরি মিলিটারি ইনভেশন করে অথবা গণ অভ্যুত্থানের নামে বিরোধী সরকারকে বা শাসককে ক্ষমতাচ্যুত করে নিজেদের পছন্দের ব্যক্তিকে বা হাতের পুতুল সরকারকে ক্ষমতায় বসিয়ে দেয়, যেরকমটা ঘটেছিল 50-এর দশকে ইরানের ক্ষেত্রে, পরে ইরাক ও লিবিয়ার ক্ষেত্রে, কিছুদিন আগে ঘটেছে সিরিয়াতে, আর মেক্সিকো, কিউবা, কলম্বিয়া এবং পুনরায় ইরানের ক্ষেত্রে সেই একই জিনিস ঘটানোর চেষ্টা চলছে। ভেনেজুয়েলাতেও ঠিক এরকমই এক্সাক্ট কপিবুক ইনসিডেন্ট ঘটেছে। এর একটা প্রধান কারণ যেরকম তেল ও অন্যান্য খনিজ দ্রব্য, সেরকমই অপর উল্লেখযোগ্য কারণটি হচ্ছে মার্কিন হেজিমনি অর্থাৎ আধিপত্য বজায় রাখা। ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয়বারের কার্যকালে পুরো ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে মার্কিন আধিপত্য বজায় রাখার ব্যাপারে খুব স্পষ্টভাবে কয়েকটি বক্তব্য রেখেছেন, আর তার এইসব বক্তব্যগুলির মধ্যে তিনি আমেরিকার একটি শতাব্দী প্রাচীন নীতির উল্লেখ করেছেন, মনরো ডক্ট্রিন। 2025-এর ডিসেম্বরে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজির ডকুমেন্টে প্রথমবার এই মনরো ডক্ট্রিনের উল্লেখ করা হয়, যেখানে বলা হয় বহু বছরের অবহেলার পর মার্কিন যুক্তরাষ্ট্র এখন মনরো ডক্ট্রিনকে পুনরায় প্রতিষ্ঠা করবে এবং একে কঠোরভাবে প্রয়োগ করবে, যাতে পশ্চিম গোলার্ধে আমেরিকার প্রভাব ও প্রাধান্য ফিরিয়ে আনা যায়। এর কয়েকদিন পরে ট্রাম্প নিজেই ঘোষণা করেন যে তার প্রশাসন প্রতিশ্রুতি দিচ্ছে যে মনরো ডক্ট্রিনের একটি নতুন অনুসিদ্ধান্ত, যার নাম তিনি রেখেছেন ট্রাম্প করোলারি, এর মাধ্যমে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে সবকিছু নির্ধারণ করবে আমেরিকা। এতে কোনো বিদেশি রাষ্ট্র বা ইউনাইটেড নেশনসের মতো আন্তর্জাতিক সংস্থার হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। এমনকি মাডুরোকে অপহরণ করে নিয়ে আসার পর প্রথম যে প্রেস কনফারেন্সটি ট্রাম্প করেন, তাতেও তিনি এই ডক্ট্রিনের কথা উল্লেখ করেন।
তিনি মনরো ডক্ট্রিনকে আপগ্রেড করে নিজের নাম অনুযায়ী ডনরো ডক্ট্রিন বলেও উল্লেখ করেন। কিন্তু কি এই মনরো ডক্ট্রিন যার কথা ট্রাম্প বারবার উল্লেখ করছেন? আসলে এটি হচ্ছে আমেরিকার একটি প্রাচীন ফরেন পলিসি। এই নীতি 1823 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরোর ঘোষণা করা একটি সিদ্ধান্ত, যা তিনি মার্কিন কংগ্রেসের উদ্দেশ্যে অ্যানুয়াল মেসেজে বলেছিলেন। আসলে তৎকালীন সময়ে অর্থাৎ 1810 এবং 1820 দশকে ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, মেক্সিকো ইত্যাদির মতো ল্যাটিন আমেরিকার দেশগুলি স্পেন ও পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করছিল। এদিকে ইউরোপের অন্যান্য ঔপনিবেশিক শক্তিগুলি যেমন রাশিয়া, অস্ট্রিয়া, প্রুশিয়া ও ফ্রান্স এরা স্পেনের পুরনো উপনিবেশগুলোকে নিজেদের অধীনে আনতে চাইছিল। রাশিয়া আবার উত্তর আমেরিকার পশ্চিম উপকূল অঞ্চল, যা বর্তমানে আমেরিকার ওরেগন স্টেট, সেখানে প্রভাব বিস্তার করতে চাইছিল। অপরদিকে ব্রিটেন চাইছিল ল্যাটিন আমেরিকাতে নিজেদের ব্যবসা বাড়াতে। সেই সাথে অন্যান্য ইউরোপীয় শক্তিগুলি যাতে এই এলাকাকে পুনরায় দখল করতে না পারে, এটাও চাইছিল ব্রিটেন। তাই তারা আমেরিকার সাথে মিলে যৌথভাবে একটি ঘোষণা করতে চাইছিল যে আমেরিকা মহাদেশে কোনো ইউরোপীয় শক্তি আর নতুন করে কলোনি স্থাপন করতে পারবে না। কিন্তু তারপর ব্রিটেন নিজেই এ ব্যাপারে চুপচাপ হয়ে যায়। তবে আমেরিকার সে সময়কার রাষ্ট্রপতি জেমস মনরো এ নিয়ে বিদেশমন্ত্রী জন কুইন্সি অ্যাডামসের সাথে আলাপ আলোচনার পর 1823 সালের 2রা ডিসেম্বর কংগ্রেসের সামনে একটি বক্তব্য রাখেন। আর জেমস মনরোর সেই বক্তব্যটিকেই বলা হয় মনরো ডক্ট্রিন। এতে বলা হয় পুরো আমেরিকা মহাদেশে অর্থাৎ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাতে আর কোনো ইউরোপীয় শক্তি নতুন করে কলোনি স্থাপন করতে পারবে না। তবে যেগুলি বর্তমান কলোনি রয়েছে তাতে আমেরিকা হস্তক্ষেপ করবে না। সেই সাথে ইউরোপীয় দেশগুলির আভ্যন্তরীণ বিষয়েও আমেরিকা হস্তক্ষেপ করবে না। তবে যদি কোনো ইউরোপীয় শক্তি আমেরিকা মহাদেশের কোনো স্বাধীন দেশে হস্তক্ষেপ করে, তাহলে তা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ কাজ হিসেবে গণ্য হবে। কিন্তু এই মনরো ডক্ট্রিন গোড়ার দিকে ছিল শুধু একটা ঘোষণা। আমেরিকার কাছে তখন শক্তিশালী নৌবাহিনী বা সেনাবাহিনী ছিল না যে এর অমান্যকারীর বিরুদ্ধে তারা কার্যকর পদক্ষেপ নিতে পারবে। তবে ধীরে ধীরে আমেরিকা যখন ক্ষমতা বাড়াতে শুরু করলো, তখন থেকে তারা এই নীতিকে আক্রমণাত্মকভাবে পেশ করতে শুরু করলো। 1904 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট এই মনরো ডক্ট্রিনের একটি নতুন সংযোজন ঘোষণা করেন, যাকে বলা হয় রুজভেল্ট করোলারি, যেখানে বলা হয় আমেরিকা মহাদেশের অন্তর্গত কোনো দেশ যদি কোনোভাবে অশান্তি সৃষ্টি করে বা যথাযথ সিভিলাইজড ভাবে বিহেভ না করে, তাহলে মনরো ডক্ট্রিন অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র তাতে অবশ্যই হস্তক্ষেপ করবে। এক্ষেত্রে আমেরিকা নিজেকে ইন্টারন্যাশনাল পুলিশ হিসেবে উল্লেখ করে। অর্থাৎ শুরুতে যে মনরো ডক্ট্রিন কেবলমাত্র একটি প্যাসিভ সতর্কতা ছিল, ধীরে ধীরে সেটাই আক্রমণাত্মক, হস্তক্ষেপমূলক এবং সাম্রাজ্যবাদী নীতিতে পরিণত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র কার্যত ঘোষণা করে দেয় যে দুই আমেরিকা মহাদেশ জুড়ে শুধুমাত্র তাদেরই অনুশাসন চলবে। ইউরোপীয় বা অপর কোনো শক্তির এখানে প্রভাব বিস্তার করা কোনো মতেই বরদাস্ত করা হবে না। আর এখন সেই মনরো ডক্ট্রিনে আরেকটি নতুন সংযোজন ঘটেছে, ট্রাম্প করোলারি তথা ডনরো ডক্ট্রিন। এতে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাকইয়ার্ড অর্থাৎ পেছনের উঠোন, যেখানে চীন, রাশিয়া, ইরানের মতো নন হেমিস্ফেরিক কম্পিটিটরস তথা বহিরাগত শক্তির প্রভাব বা হস্তক্ষেপ সহ্য করা হবে না। এই নতুন পলিসির মাধ্যমে আমেরিকা মূলত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ মারফত চীনের আর্থিক এবং বাণিজ্যিক প্রভাব বিস্তারে রাস্তা আনতে চাইছে। এমনিতেও ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের 33টি দেশের মধ্যে 24টি দেশ ইতিমধ্যে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগদান করেছে। 2024 সালের পরিসংখ্যান অনুযায়ী চীনের সাথে এই অঞ্চলের বাণিজ্যের পরিমাণ হচ্ছে 314 বিলিয়ন মার্কিন ডলার। ব্রাজিল, পেরু, চিলি, আর্জেন্টিনা, ইকুয়েডর, কোস্টারিকা, নিকারাগুয়া, কিউবা, পানামা এরকম একটার পর একটা দেশ চীনের সাথে কোনো না কোনোভাবে সম্পর্ক গড়ে তুলেছে। তা সে বাণিজ্য চুক্তি হোক, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, ঋণের মাধ্যমে হোক বা যে কোনোভাবে। ফলে চীন কার্যত আমেরিকার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে।
তাই ট্রাম্প প্রশাসন চীনের এই ক্রমবর্ধমান প্রভাবকে আটকানোর জন্য উঠে পড়ে লেগেছে। তারা চীন, রাশিয়া, ইরান সহ অ্যান্টি আমেরিকা গ্রুপে থাকা দেশগুলির উদ্দেশ্যে বার্তা দিতে চাইছে যে আমেরিকার বিরোধিতা করলে ভেনেজুয়েলার মতোই অবস্থা হবে। ট্রাম্পের আন্ডারে আমেরিকা একটা ইম্পেরিয়ালিস্টিক রোগ নেশন অর্থাৎ সাম্রাজ্যবাদী দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে ক্রমশ পরিচিত হয়ে উঠছে। প্রতিদিন ট্রাম্প একটা না একটা নতুন হুমকি দিয়ে যাচ্ছেন। ভেনেজুয়েলা আক্রমণের পরই তিনি কলম্বিয়া, মেক্সিকো, কিউবা, ইরান এবং গ্রিনল্যান্ডের উদ্দেশ্যে হুমকির সুরে কড়া বার্তা দিয়েছেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেড্রোকে সিক ম্যান বলে অভিহিত করে তার বিরুদ্ধে মিলিটারি অপারেশনের ইঙ্গিত দিয়েছেন। মেক্সিকোর বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। তিনি কিউবার উদ্দেশ্যে বলেছেন যে কিউবার সরকার পতনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এমনকি তিনি জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে গ্রিনল্যান্ড কিনে নেওয়ারও ইচ্ছে প্রকাশ করেছেন, যে গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের আন্ডারে রয়েছে, আর ডেনমার্ক ন্যাটোর সদস্য দেশ। অথচ তারপরেও ট্রাম্প নির্দ্বিধায় ডেনমার্ককে গ্রিনল্যান্ড দখল করে নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছেন। ওদিকে ইরানে সরকার বিরোধী বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ট্রাম্প বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যদি ইরান সরকার বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় তাহলে আমেরিকা ইরানের ওপর জোরদার আঘাত করবে। ইরানের ওপর আরও চাপ প্রয়োগের উদ্দেশ্যে তিনি 25% সেকেন্ডারি ট্যারিফের ঘোষণা করেছেন। এই ট্যারিফ সেই সব দেশগুলির ওপরে চাপানো হবে যারা ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক রেখেছে। এদিকে ইরানের সাথে সবচেয়ে বেশি বাণিজ্যিক লেনদেন রয়েছে চীন, তুরস্ক, রাশিয়া এবং ভারতের। এমনিতেও রাশিয়ান অয়েল কেনা নিয়ে ভারতের ওপর ট্রাম্প এক্সট্রা 25% ট্যারিফ আগেই বসিয়ে দিয়েছিলেন, যা অন্যান্য ট্যারিফের সাথে যুক্ত হয়ে 50% পর্যন্ত হয়ে গেছে। এখন ইরানের সাথে বাণিজ্যের কারণে আরও 25% ট্যারিফ যোগ হলে ভারতের ওপর সব মিলিয়ে 75% ট্যারিফ হয়ে যাবে, যা ভারতের জন্য যথেষ্ট চিন্তাজনক। যে ট্রাম্প তার প্রথমবারের কার্যকালে ভারতের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক বজায় রেখে চলেছিলেন, দ্বিতীয়বার রাষ্ট্রপতি পদে বসেই একটার পর একটা অসুবিধাতে তিনি ভারতকে ফেলছেন। প্রায় প্রতিদিনই তিনি ভারত এবং বিশেষত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে কোনো না কোনো অপমানজনক বক্তব্য রাখছেন। কখনো ট্যারিফের ভয় দেখাচ্ছেন, আবার কখনো বাণিজ্য চুক্তি নিয়ে হুমকি দিচ্ছেন। অপরদিকে আবার কয়েকদিন আগে ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে একটি নতুন স্যাংশন বিলকে সমর্থন করেছেন, যা পাশ হলে যেসব দেশ রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়াম ইত্যাদি দ্রব্য কিনবে তাদের ওপর 500% ট্যারিফ আরোপ করা হবে। এরই সাথে রাশিয়াতে তৈরি হওয়া পণ্য কিনলে আরও 100% সেকেন্ডারি ট্যারিফেরও প্রস্তাব আছে ওই বিলে। ফলে সব মিলিয়ে আমেরিকা এখন তার প্রতিযোগী এবং বিরোধী দেশগুলিকে সব দিক থেকে কোণঠাসা করার চেষ্টা করছে। বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে রয়েছে আমেরিকার ভয়। বিশ্বের অন্যান্য দেশ এবং বিশেষত চীন যেভাবে আর্থিক দিক থেকে দ্রুত উন্নত হচ্ছে, তাতে আমেরিকা তার প্রাধান্য হারানোর আশঙ্কাতে ভুগছে। তাই ভেনেজুয়েলাকে আক্রমণের মাধ্যমে শক্তি প্রদর্শন করে আমেরিকা নিজের হেজিমনিকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন যে প্রাধান্য ধরে রাখার মরিয়া চেষ্টায় আমেরিকা হয়তো আগামী দিনে এরকম আরো অনেক কর্মকাণ্ড চালাতে পারে। আবার অনেক বিশেষজ্ঞ একে আমেরিকার নিও ইম্পেরিয়ালিজম অর্থাৎ নব্য উপনিবেশবাদ বলছেন। এবার কথা হচ্ছে ভেনেজুয়েলাকে নিয়ে ট্রাম্পের ফিউচার প্ল্যানিং কি। নিকোলাস মাদুরোকে অপহরণ করে নিয়ে আসার পর সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বলতে শুরু করেছিলেন যে এটা কোনো রেজিম চেঞ্জের ব্যাপার নয়। আমেরিকা ভেনেজুয়েলা চালাবে না বা দখলও করবে না, এবং ভেনেজুয়েলার মাটিতে মার্কিন সৈন্যের উপস্থিতিও আগামী সময়ে থাকবে না। কিন্তু কিছু সময় পরে প্রেস কনফারেন্সে ট্রাম্প নিজেই ঘোষণা করেন যে উই উইল রান দ্য কান্ট্রি, আমরা ভেনেজুয়েলাকে চালাবো যতক্ষণ পর্যন্ত না একটি নিরাপদ ট্রানজিশন সম্ভব হয়, তেলের পরিকাঠামো ঠিক হয় এবং দেশটি স্থিতিশীল হয়। তিনি আরো বলেন যে এই ব্যবস্থা বছরের পর বছর চলতে পারে আর তেলের আয় দিয়ে খরচ মেটানো হবে। এবার এ ধরনের পরস্পর বিরোধী কথার পেছনে কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন যে এর মাধ্যমে মার্কিন কংগ্রেসকে মিসলিড করার চেষ্টা করা হচ্ছে এবং আন্তর্জাতিক সমালোচনা এড়ানোর কৌশল হিসেবেই বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলা হচ্ছে। আবার কিছু বিশেষজ্ঞ বলছেন মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে
তারপর ভেনেজুয়েলাকে নিয়ে কি করা হবে সে সম্পর্কে কোনো প্ল্যানিং ট্রাম্প প্রশাসনের কাছে আগে থেকে ছিল না। তাদের মতে ট্রাম্পের মতো একজন চূড়ান্ত হঠকারী ব্যক্তির পক্ষে আগে থেকে এত সবকিছু ভেবে রাখা সম্ভবপর নয়, আর তার জন্যই এ ধরনের পরস্পর বিরোধী কথা বলা হচ্ছিল। যাই হোক, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে এখন ভেনেজুয়েলাকে নিয়ে যেসব পরিকল্পনা উঠে এসেছে সেগুলি হচ্ছে মার্কিন কোম্পানিগুলো যেমন এক্সন মোবিল, সেভরন এরা বিনিয়োগ করে ভেনেজুয়েলার জরাজীর্ণ পরিকাঠামো ঠিক করবে। ভেনেজুয়েলাকে আবার পুনর্নির্মাণ করার জন্য যে খরচ হবে তা মেটানো হবে তেল বিক্রির ইনকাম দিয়ে, যাতে আমেরিকার কোনো খরচ না হয়। ভেনেজুয়েলার ওপর থেকে নিষেধাজ্ঞা কিছুটা তুলে নেওয়া হয়েছে যাতে গ্লোবাল মার্কেটে তেল বিক্রয় করা যেতে পারে, তবে সেই আয় আমেরিকার কন্ট্রোলে থাকা অ্যাকাউন্টেই জমা হচ্ছে। সেই সাথে আমেরিকা বলছে ভেনেজুয়েলার অয়েল অ্যাসেটগুলির নিরাপত্তা রক্ষার জন্য বড় সংখ্যায় মার্কিন বাহিনী মোতায়েন করার পরিবর্তে বেসরকারি নিরাপত্তা বাহিনী ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। সংক্ষেপে এই হচ্ছে আমেরিকার পরিকল্পনা। তবে সরকার বললেও আমেরিকার তেল কোম্পানিগুলি কিন্তু এখনই সেখানে বড় অঙ্কের বিনিয়োগ করতে রাজি নয়। কিছু কোম্পানি, বিশেষত সেভরন, যারা আগে থেকেই ভেনেজুয়েলাতে কাজ করছিল, তারা খানিকটা আগ্রহী হয়েছে এবং উৎপাদন মাঝারি স্কেলে বাড়াতে চায়। কিন্তু বড় আমেরিকান কোম্পানিগুলো পুরোপুরি রাজি হয়নি যতক্ষণ পর্যন্ত না নিরাপত্তা, আইনি সুরক্ষা এবং প্রফিটের নিশ্চয়তা পাওয়া যাচ্ছে। অর্থাৎ ট্রাম্প মুখে ভেনেজুয়েলার উন্নতির কথা বললেও বাস্তবে তা কতটা কার্যকর হবে সে সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। দেশের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে মাডুরোর ভাইস প্রেসিডেন্ট থাকা ডেলসি রড্রিগেজ দায়িত্বভার গ্রহণ করেছেন, যিনি নিজে হুগো স্যাভেজের আদর্শে বিশ্বাসী এবং মাডুরোর ঘনিষ্ঠ সহযোগী। অথচ তার ওপরেই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে ভরসা করতে হচ্ছে, যিনি তার প্রায় প্রতিটি ভাষণে আমেরিকার করা আক্রমণ এবং মাদুরোকে অপহরণ নিয়ে ট্রাম্প ও আমেরিকার বিরুদ্ধে কড়া মন্তব্য করছেন। বিশেষজ্ঞরা বলছেন ডেলসি রড্রিগেজের মতো একজন বিরোধী মতাদর্শে বিশ্বাসী ব্যক্তিকে ক্ষমতায় রাখার পেছনে কারণ হচ্ছে দেশের স্থিতিশীলতা বজায় রাখা আর পাওয়ার ভ্যাকুয়াম এড়ানো। সিআইএ এর অ্যাসেসমেন্ট অনুযায়ী ডেলসি রড্রিগেজ বর্তমানে কিছু সময়ের জন্য ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছেন। তাই বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো, যিনি 2025 সালের নোবেল পিস প্রাইজ পাওয়ার পর প্রথমে সেই পুরস্কার ট্রাম্পের উদ্দেশ্যে উৎসর্গ করেন আর তারপর 16 জানুয়ারি তারিখে হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে সাক্ষাতে সরাসরি ট্রাম্পকে সেই পুরস্কার গিফটও করে দেন, সেই মাচাডোকেই বর্তমানে ট্রাম্প সাইডলাইনে রেখে দিয়েছেন। ট্রাম্প নিজেই বলেছেন মাচাডোর জনপ্রিয়তার অভাব রয়েছে। আমেরিকা বুঝতে পারছে যে এই পরিস্থিতিতে হঠাৎ করে তাকে ক্ষমতায় আনলে বিপজ্জনক অস্থিরতা সৃষ্টি হতে পারে। তাই মাচাডোর সাথে 16 জানুয়ারি তারিখে ট্রাম্পের যে বৈঠক হয়েছে, যেখানে মাচাডো তার নোবেল পুরস্কারটি ট্রাম্পকে উপহার হিসেবে প্রদান করেছেন, সেই বৈঠকের পরও ভেনেজুয়েলার শাসনভার ডেলসি রড্রিগেজের হাতেই রাখার সিদ্ধান্ত বজায় রয়েছে। এমনকি বৈঠকের আগের দিন ট্রাম্প ফোনে রড্রিগেজের সাথে কথা বলে তার প্রশংসা করেছেন আর বলেছেন ভেনেজুয়েলা আমাদের সাথে বেশ ভালোভাবে চলছে। অপরদিকে রড্রিগেজ 15 জানুয়ারি তার ভাষণে আমেরিকার সাথে কূটনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন, অবশ্য সাথে বিদেশি বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সংস্কার এবং আমেরিকার সাথে সহযোগিতার ইঙ্গিত দিয়েছেন। এখন আগামী দিনে সমগ্র পরিস্থিতি কোন দিকে যায় সেটাই দেখার। এই পুরো বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের সেই মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।